দেশে বিদেশে রাজনীতিতে, নির্বাচনে, যুদ্ধে, বাণিজ্যে, সমাজে, সংস্কৃতিতে যেখানে যা খবর হচ্ছে সেই খবর অনেক সময় বলতে চায় খবরেরও বেশি কিছু। তেমন খবর নিয়ে আমাদের প্রতিদিনের একাত্তর সংযোগ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একাত্তর সংযোগে। সাথে আছি আমি নীলুফা জাহান তিথি। আমরা দেখছি যে গাজায় ইসরায়েলের যে হামলা চলছে তা নিয়ে প্রথমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, মূলত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ শুরু হয়। পরে সেটি বিভিন্ন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ইউরোপ এবং এশিয়ার অনেক দেশেও কিন্তু অনেক আগে থেকেই বিক্ষোভ হচ্ছে। আজকে আমরা দেখেছি বাংলাদেশে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর পরিচালিত মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। দখলদার শক্তির কাছ থেকে ফিলিস্তিনিদের মুক্তির জন্য জাতিসংঘের প্রতিও আহ্বান জানিয়েছে সংগঠনটি। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা হাতে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে পদযাত্রায় অংশ নেন। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ফিলিস্তিনে গণহত্যার স্বীকৃতির পাশাপাশি মানবতা বিরোধীদের বিচার করতে হবে। বিস্তারিত জেনে নেব সহকর্মী সাজিদ সরকারের কাছ থেকে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ছাত্রলীগ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে কেন্দ্রীয় নেতারা পদযাত্রা নিয়ে মধুর ক্যান্টিন থেকে রাজু ভাস্কর্যে মিলিত হয়ে সমাবেশ করেন। নেতাকর্মীরা বলেন, ছাত্রলীগ সবসময় শোষিত মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা মৌন সমর্থন দিচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে। আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, আমরা শোষিতের পক্ষে আছি। আমরা চাই শান্তি, সারা দেশ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক, শুধু শান্তি চাই। এই আন্দোলনে অংশ নেন বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরা। এ সময় বাংলাদেশের এমন সহমর্মিতাকে স্বাগত জানান তারা, প্রকাশ করেন কৃতজ্ঞতা। I want to say thank you to the Bangladeshi Student League for standing on this. I will thank the Student League at Bangladesh for this movement and also the government by Sheikh Hasina. ছাত্রলীগ নেতারা বলেন, মানবতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে মাঠে থাকবে ছাত্রলীগ। অবিলম্বে যুদ্ধবিরতি চাই এবং জাতিসংঘ এবং আমাদের নিরাপত্তা পরিষদের জরুরি প্রস্তাবের ভিত্তিতে আগ্রাসনবাদী শক্তি প্যালেস্টাইনের মানচিত্র যতটুকু দখল করেছে সেই দখলদার শক্তির কাছ থেকে আমরা প্যালেস্টাইনের নিরাপত্তা চাই, নিশ্চয়তা চাই। সারা বিশ্বে শান্তি বিরাজে শেখ হাসিনার যে মডেল সেটিকে গ্রহণ করার জন্য আমরা বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আজকে আমাদের এই বাঁধ ভাঙা জোয়ারের উচ্ছ্বাস থেকে আহ্বান জানাচ্ছি। যতদিন ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না পাবে ততদিন বাংলাদেশ ছাত্রলীগ নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবাদ জানাবে বলেও জানান তারা। সাজিদ সরকার, একাত্তর, ঢাকা। এবার আলাপে যাব। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক অধ্যাপক ডক্টর রাশেদা রওনক খান। আমাদের সঙ্গে আছেন জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন, এবং আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের একাত্তর সংযোগে। প্রথম প্রশ্ন সাদ্দাম হোসেন আপনার কাছে রাখতে চাই। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু আজকে এই যে সারা বিশ্বে যে বিক্ষোভ চলছে তার প্রতি সংহতি জানিয়ে সমাবেশ, পদযাত্রা সেটি হয়েছে। প্রধানমন্ত্রী তো একেবারে যখন থেকে গাজা ইসরায়েলি আগ্রাসন চলছে তখন থেকেই বেশ সরব, এবং এটি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও তিনি কথা বলেছেন। আপনারা কি একটু বেশি দেরি করেই এই সংহতি জানালেন কিনা, পদযাত্রা করলেন কিনা? ধন্যবাদ। আমরা আমাদের বাংলাদেশ সরকার এবং বিশেষ করে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা সবসময় আমাদের প্যালেস্টাইনের বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করেছেন। প্যালেস্টাইনের বিষয়টি বৈশ্বিক ফোরামে তিনি সাহসিকতার সঙ্গে উচ্চারণ করেছেন এবং গোটা বিশ্বকে তিনি পথ দেখিয়েছেন যে ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতার জন্য আমাদের গ্লোবাল লিডারদের কিরকম ভূমিকা হওয়া উচিত। সে বিষয়ে আমরা মনে করি যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা সবার জন্য একটি পথপ্রদর্শক ভূমিকা। এবং শুধু তাই নয়, ক্লাইমেট চেঞ্জের ইস্যু হোক, নারীদের ক্ষমতায়নের বিষয় হোক, সমতার বিষয় হোক, প্রত্যেকটি ক্ষেত্রেই বঙ্গবন্ধু কন্যা ভূমিকা রেখেছেন। বাংলাদেশ ছাত্রলীগ আমরা রেসপন্স করেছি। আমরা সবসময় যে কোনো দেশের শৃঙ্খল মুক্তির সংগ্রামে কিংবা তরুণ প্রজন্মের, বিশেষ করে যুদ্ধমুক্ত বিশ্ব করা, ক্লাইমেট চেঞ্জ জনিত বাস্তবতা, প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ ছাত্রলীগ আমরা
সংহতি প্রকার চেষ্টা করি এবং আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিত থেকে যে ভূমিকা পালন করার প্রয়োজন সেটি আমরা করার চেষ্টা করি। জি, বর্তমান সময়ে আপনি এর পরবর্তীতে আপনাদের কি আর কোনো কর্মসূচি আছে কিনা? এবং আমরা দেখলাম ছাত্রলীগের এটি পদযাত্রা হয়েছে, সাধারণ ছাত্রদের যুক্ত করে কোনো পরিকল্পনা আছে কি? দেখুন, আমাদের প্রত্যেকটি কর্মসূচি তো সাধারণ শিক্ষার্থীদের ঘিরে, এবং আজকে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্যালেস্টাইনের স্বাধীনতার সমর্থনে, এবং শুধুমাত্র স্বাধীনতার সমর্থন কিন্তু নয়, একই সঙ্গে চলমান মার্কিন যে ছাত্র আন্দোলন চলছে সেখানে সংহতি প্রকাশ, এবং যে আগ্রাসনবাদী শক্তির কারণে এই মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটছে, হত্যাযোগ্য ধ্বংসের ঘটনা ঘটছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদের স্পিরিটটিকেও কিন্তু জাগরুক রাখা বাংলাদেশ ছাত্রলীগ তার যে নির্ধারক ভূমিকা, সেই জায়গা থেকে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করতে চায়। এবং আমরা এই ব্যাপারে যে বৈশ্বিক জনমত তৈরি হয়েছে, কলম্বিয়ান টাইট হিসেবে যেটি খ্যাতি পেয়েছে, সেটি গোটা বিশ্বের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্পর্শ করেছে। এবং শুধু তাই নয়, আজকে ধর্ম, বর্ণ, জাতি, সীমানা, ব্যারিকেড সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিয়ে তরুণদের নিজস্ব একটি ভাষা রয়েছে, তাদের যে স্বপ্ন রয়েছে, মিশন নিয়ে তাদের যে প্রত্যাশা রয়েছে, এবং এই যে বিশেষ করে 2023 সালের 7ই অক্টোবরের পর থেকে 34,000-এর বেশি মানুষ, যাদের মধ্যে 70% নারী এবং শিশু, তারা যে হত্যাযজ্ঞের শিকার হয়েছে, এবং তারা হত্যাযজ্ঞের শিকার হওয়া শুধুমাত্র কি যারা আগ্রাসনকারী রাষ্ট্র তাদের দায়, এই আগ্রাসনকারী রাষ্ট্রকে যারা অস্ত্র দিয়েছে, অর্থ দিয়েছে, সহায়তা দিয়েছে, এই বিষয়গুলোই আপনারা তুলে নিয়ে সারা বিশ্বে আসলে যে বিক্ষোভ চলছে, তার সাথে আপনাদের এই সংহতির পদযাত্রা। জোনায়েদ সাকি, আপনার কাছে আসতে চাই। আমরা দেখেছি অতীতে যে সাধারণ ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেছে, এবং তার মাধ্যমে শুধু বাংলাদেশেই তো যত আমাদের দেশের জন্ম থেকে শুরু করে বড় বড় আন্দোলনগুলোতে ছাত্র সংগঠনগুলো, ছাত্রদের ভূমিকা, এবং সেটি বিশ্বের বিভিন্ন দেশেও এরকম ভূমিকা রয়েছে। এখন আমরা সে ধরনের ঐক্য কি গড়ে উঠতে দেখি? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচক সহ যারা দেখছেন অনুষ্ঠান, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমি আজকে গাজায়, বিশেষভাবে পুরো প্যালেস্টাইন জুড়ে যে হত্যাযজ্ঞ, যে গণহত্যা চলছে ইসরায়েলের রাষ্ট্র এবং তার সেনাবাহিনী কর্তৃক, এবং তার পক্ষে যারা মদত দিচ্ছে, তাদের বিরুদ্ধে প্যালেস্টিনীয় জনগণের লড়াই, গাজাবাসীর লড়াই, এবং তার পক্ষে সারা দুনিয়ার জনমত যেভাবে তৈরি হচ্ছে, এবং বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে শিক্ষার্থীরা একটা নতুন আন্দোলনের সূচনা করেছেন, তার প্রতি আমার সহমর্মিতা, আমাদের সংহতি, আমাদের আন্দোলনের প্রতি সর্বোচ্চ একটা আমাদের সমর্থন আমি প্রথমে ব্যক্ত করছি। যেটা প্যালেস্টাইনে হচ্ছে, এর নির্মমতা আসলে ব্যাখ্যা করার মতো ভাষা আসলে আর কারো কাছেই নেই। ইতিমধ্যে 40,000 উপরের মানুষকে হত্যা করা হয়েছে। এটা একটা একতরফা গণহত্যা। যতভাবেই এটা ব্যাখ্যা করা হোক, নানা ধরনের যুক্তি তৈরি করা হয়, কিন্তু সেই সব যুক্তিগুলো যে ঠুনকো, আজকে সবচেয়ে আশার দিক হচ্ছে এইটা যে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র, যারা এই মানে ইসরায়েল সরকারের একজন খুব ঘনিষ্ঠ সমর্থক, তাদের সহায়তা করি, তাদের কাছে অস্ত্র, অর্থ, সব ধরনের সহায়তা দিচ্ছে, তাদের খোদ নিজের দেশেই ছাত্ররা, শিক্ষার্থীরা, তাদের সাথে অনেক শিক্ষকরা আছেন, অনেক মানুষরা আছেন, যুক্ত হয়েছেন, এবং এই যে প্রচারণা যে ইসরায়েল তার আত্মরক্ষা করছে, এটা ভেঙে দিয়ে প্যালেস্টিনীয় জনগণের উপরে যে একটা একতরফা গণহত্যা চলছে, সেইটাকে তারা উন্মোচন করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে যে তাদের আন্দোলনের মধ্যে দিয়ে ঘোষণা আসছে যে সকলে মুক্ত না হলে আমরা কেউই মুক্ত না। এর মতো দুনিয়াব্যাপী একটা, যাকে বলে যে নতুন আবেদন আর কি হতে পারে। তারা বিরোধিতা করছেন কলোনাইজেশনের, যে ঔপনিবেশিক বর্ণবাদী, যে জাতিবাদী একটা হত্যাযোগ্য, একটা ক্লিনজিং, নির্মূল করার একটা তৎপরতা চলছে, তার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন। তারা ধর্ম, বর্ণ, জাতি এইসব অতিক্রম করে একটা মানুষের যে বাঁচার অধিকার, তার যে স্বাধীনতা, তার পক্ষে দাঁড়াচ্ছেন। এবং এইটা যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী সমাজ আজকে একটা নতুন উদ্বোধন, যাকে বলে সংগ্রামের, সেটা বিশ্বব্যাপী তার একটা নতুন আলোড়ন তৈরিতেও সহায়তা করবে। খোদ যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিকরণ এবং বিশ্বের গণতান্ত্রিকরণে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এইটা একটা আশার দিক। আমরা বাংলাদেশে গণতন্ত্রের লড়াই করছি। আমাদের দেশে একটা কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী, স্বৈরাচারী শাসন আছে, এবং তার বিরুদ্ধে আমরা লড়াইয়ের মাঝখানেও শুরু থেকেই, যখন এই গণহত্যা শুরু হয়েছে, আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রতিবাদ করেছি। আমরা ফিলিস্তিন সংহতি কমিটি, যেটা এখানে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং অধ্যাপক আনু মোহাম্মদের নেতৃত্বে চলছে, তার সাথে যে বড় সমাবেশগুলো যতটা করা সম্ভব হয়েছে, সেগুলোতে আমরা অংশ নিচ্ছি। যতটা আমি জানি যে ছাত্ররা, গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলো একটা উদ্যোগ নিয়েছে, আগামী 9 তারিখ তারা আমেরিকান এম্বাসির সামনে ঢাকায়
তারা প্রতিবাদ করবে। কিন্তু ছাত্রলীগ তো এই যে আজকে করেছে, পদযাত্রা তারা করেছে সংহতি জানিয়ে। আমি আরেকটা কথা যুক্ত করতে চাইছি যে সকলেরই আন্দোলন করা দরকার। ছাত্রলীগ আমরা আজকে থেকে দেখছি যে তারাও প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াচ্ছেন, কিন্তু বাংলাদেশে এটাও প্রশ্ন মনে রাখা দরকার যে আমাদের যে বড় আকারে আমাদের দেশে যে ছাত্র আন্দোলনের ইতিহাস ছিল, যেটা আপনি বলছেন, সেই ইতিহাস অনুযায়ী ফিলিস্তিনের পক্ষে যে বড় বড় সমাবেশ, বড় বড় প্রতিবাদ হয়েছে, আজকে সেটা যে মানে ওইভাবে দাঁড়াচ্ছে না, তার একটা বড় কারণ কিন্তু আমাদের দেশের সাধারণ গণতান্ত্রিক পরিবেশ এবং বিশেষভাবে শিক্ষাঙ্গনগুলোর গণতান্ত্রিক পরিবেশ বেশ ভীষণভাবে রুদ্ধ। ফলে এই যে একদিকে গণতান্ত্রিক পরিবেশ রুদ্ধ করে কেবল সিলেক্টিভলি কোন একটা বিষয়ে দাঁড়ানোর মধ্যে কিন্তু সাধারণভাবে এই আন্দোলনের যুক্তরাষ্ট্রের ছাত্রদের যে একটা চৈতন্য আজকে তৈরি হচ্ছে, যে গণতান্ত্রিকতা। বিষয়টি দেখলাম যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদের বিক্ষোভ প্রতিবাদ সেটি শুরু হলো, তার পরবর্তীতে কিন্তু যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে 140টিরও বেশি বিশ্ববিদ্যালয় বা কলেজ, সেখানে কিন্তু ছাত্ররা, এবং পরবর্তীতে ইউরোপে এবং যেটি বলছিলাম মধ্যপ্রাচ্য, এশিয়া, এখানে তো চলছেই। এবং বাংলাদেশে ছাত্রলীগ আজকে তারা সংহতি জানিয়ে পদযাত্রা করলো। এটির সাথে এই যে আপনি বলছেন 9 তারিখে একটি কর্মসূচি রয়েছে, কিন্তু অন্যান্য ছাত্র সংগঠনগুলো, আপনাদের সংগঠনগুলো যারা ছাত্র রাজনীতি করছেন, তারা এটির সাথে সংহতি জানিয়ে একসাথে ঐক্যবদ্ধ কোনো পদযাত্রা বা কোনো কর্মসূচির সম্ভাবনা আছে কি? না, যথাসম্ভব ঐক্যবদ্ধভাবে এটা করার চেষ্টা করা হচ্ছে এবং সামনে আরো ঐক্যবদ্ধভাবে প্রতিরোধগুলো গড়ে উঠবে। তো যে কথাটা আমি বলছিলাম যে আমাদের দেশে যে গণতান্ত্রিক পরিবেশ রুদ্ধ হয়ে আছে, ক্যাম্পাসগুলোতে যেভাবে ছাত্রদের মধ্যে একটা ভয়ের রাজত্ব তৈরি হয়েছে, তার ফলে যে প্রতিরোধের জায়গা, এমনকি দেশে প্রধানমন্ত্রী প্যালেস্টিনীয়দের পক্ষে মানে তার এক ধরনের অবস্থান মানে ঘোষণা করা সত্ত্বেও কিন্তু এই ভয় কিন্তু কাটে না। অর্থাৎ আমরা এখানে আসলে সাধারণভাবে যে মানে শিক্ষাঙ্গনগুলোর ছাত্রদের, শিক্ষার্থীদের যে অধিকার, সেই অধিকারের যে একটা সংকুচিত অবস্থা, সেটা এই ক্ষেত্রেও আছে। এমনকি ছাত্রলীগ আজকে করছে, কিন্তু অন্য ছাত্র সংগঠনগুলো যদি মানে এই প্রতিবাদ করতে চায় ক্যাম্পাসগুলোতে, সেটা কতটা সেই পরিবেশটা আসলে নিশ্চিত হবে সেটাও কিন্তু এখন বাস্তবতা নেই। ফলে এইগুলো একটা ব্যাপার, কিন্তু আমি আশা রাখি আবারও আসবো আপনার কাছে, অবশ্যই আসবো। অধ্যাপক ডক্টর রাশেদা রওনক খান, আমরা সাদ্দাম হোসেনের কথা শুনলাম, আমরা জুনায়েদ সাকির কথা শুনলাম, এবং সেখানটা আমরা দেখলাম আমাদের দেশে আসলে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যে পদযাত্রা বা যে কর্মসূচি, সেই জায়গাটাতেও আমরা দেখছি দ্বিধা রয়েছে, সেই জায়গাটায় অনৈক্যের জায়গাটি রয়েছে। আমরা যেমনটি বলছিলাম যে ছাত্র রাজনীতিতে একটা সময় আমরা দেখেছি ঐক্যের একটি জায়গা, সেটি আমরা কেন দেখি না? এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমাকে বলছেন? না, ডক্টর রাশেদা রওনক খান শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আসলে অনেকের জায়গাটা তৈরি হয়েছে নানান কারণে। এটা তো এই হিস্ট্রিক্যাল একটা পার্ট তৈরি হয়েছে আমাদের মাঝে, পলিটিক্যাল একটা সিচুয়েশন তৈরি হয়েছে আমাদের মাঝে, যেখান থেকে আসলে পলিটিক্সটা অনেকটাই উবে গেছে। মানে রাজনীতির যে সংস্কৃতি, সারা বিশ্ব জুড়েই রাজনীতির সংস্কৃতি একেবারেই পরিবর্তন হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে, আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাদ্দামরা দাঁড়িয়েছে, প্রোটেস্ট করেছে, এবং সারা বিশ্ব জুড়ে সেই ইউসিএল থেকে শুরু করে সারা বিশ্ব জুড়েই হচ্ছে, তারা আসলে জেনারেশন জি। কিন্তু আমরা দেখিনি এভাবে নির্বাচন, এই ধরনের কোন রকম রাজনৈতিক বা কোন রকম সোশ্যাল মুভমেন্টে এতটা স্প্রেড আউট হতে এই প্রথম সারা বিশ্ব জুড়ে হয়েছে। কারণ জেনারেশন জির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে দ্য শেপ কালচার থ্রু এই সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে দেখেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যে আগুনটা লেগেছে ছাত্র আন্দোলনে, ছাত্র প্রোটেস্ট করার বা এনক্যাম্পমেন্ট, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কুড়িগ্রামেও চলে যাবে, রাঙামাটিতেও চলে যাবে, এবং সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। এবং আরব বিশ্ব যেখানে নীরব ছিল, সেখানে তারাও আস্তে আস্তে এগিয়ে আসছে। সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলো নিশ্চয়ই আমরা কয়েকদিনের মধ্যেই দেখতে পাবো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে যাবে, প্রোটেস্ট করবে। অর্থাৎ অরাজনৈতিক বিশ্বে রাজনীতির আমরা কিছুটা দেখতে পাচ্ছি। যে আসার আলোটা আসলে এডওয়ার্ড সাইড অনেক বছর আগে অরিয়েন্টালিজম থেকে শুরু করেছিলেন। অরিয়েন্টালিজম বইয়ে তিনি অরিয়েন্টদেরকে কিভাবে, পশ্চিমারা কিভাবে আমাদেরকে আসলে কি বলা যায় প্রজেক্ট করে, কিভাবে এখনো কিন্তু গণমাধ্যম প্রজেক্ট করছে কিভাবে, এটা আপনি লক্ষ্য করেন। দেখেন যে এখনো গণমাধ্যম, আপনি যদি পশ্চিমা গণমাধ্যম দেখেন, কয়টি গণমাধ্যম আছে যে এই স্টুডেন্ট পলিটিক্সটাকে বাধ্য হয়ে প্রচার করছে, তারপরও এই প্রোটেস্টটাকে বিভিন্ন রং দেওয়ার চেষ্টা করছে।
যখন তাদের বিরুদ্ধে তাদের উপর হামলা হলো, সেখানেও কিন্তু অনেকের জায়গা আছে। আপনি দেখেন, আপনার প্রশ্নের কাছে আবার ফিরে আসছি, যেই আমেরিকা নিজেদেরকে বলে মত স্বাধীনতা, যে কোনো মানে ফ্রিডম অফ স্পিচ যাদের এনশিওর করেছে বছরের পর বছর ধরে, সেখানেও কিছু ছেলে মেয়ে যখন দাঁড়ালো ফিলিস্তিনিদের পক্ষে, তখন তাদের পুলিশ হয়তো একটা জায়গায় ছিল এবং পুলিশও নেমেছে, সাথে সাথে কিছু যারা এই প্রোটেস্ট, তারা তাদেরকে দমন করার চেষ্টা করলো। অর্থাৎ এটা শুধুমাত্র কিন্তু বাংলাদেশের সংস্কৃতি না। আমরা কথা বলছি আজকে ফিলিস্তিনে ইসরায়েলি যে গণহত্যা চলছে সেটি বন্ধের দাবিতে সারা বিশ্বে যে ছাত্রদের বিক্ষোভ চলছে তার প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশে আজকে ছাত্রলীগ তারা কিন্তু পদযাত্রা করেছে। আমরা এই প্রসঙ্গে কথা বলছি। আমাদের সাথে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি আছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক অধ্যাপক ডক্টর রাশেদা রৌনক খান। সাদ্দাম হোসেন, বিরতিতে যাবার আগে যেটি জোনায়েদ সাকি বলেছেন যে একসাথে যে আন্দোলন করবে বা ছাত্র সংগঠনগুলো এই যে সংহতি জানিয়ে যে নানান রকমের যে কর্মসূচি তারা পালন করবে, সেখানটায় তাদের একটি আশঙ্কা এবং উদ্বেগের জায়গা রয়েছে। এই জায়গাটি আপনার কাছে আসব। তবে আমরা যেটি দেখেছি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন, সেটি কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে যেমনটি বলছিলাম, এবং বিভিন্ন দেশের ছাত্র সংগঠন এই আন্দোলনে সংহতি প্রকাশও করেছে। আর এই আন্দোলনের মধ্যেই গাজায় কিন্তু ইসরায়েলি বাহিনীর হামলাও চলছে। একটু বিস্তারিত জেনে নেব সহকর্মী মনিরুজ্জামান বাবুর কাছ থেকে। গাজার রাফা শহরের কাছে কেরেম শালোম ক্রসিংয়ে ইসরায়েলি বাহিনীর উপর রকেট হামলা চালায় হামাস। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে দক্ষিণ গাজার রাফা থেকে কারেম শালোম ক্রসিং এলাকার দিকে 10টি প্রজেক্টাইল ছোড়া হয়। ওই হামলায় তাদের 3 সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এদিকে হামাসের হামলার পরপরই ক্রসিংটি বন্ধ করে দিয়েছে ইসরায়েল, ফলে সেখান দিয়ে ত্রাণ সামগ্রী গাজায় পৌঁছাতে পারবে না, তবে অন্যান্য ক্রসিং খোলা থাকবে। তবে হামাসের সশস্ত্র শাখা দাবি করেছে ক্রসিং দিয়ে ইসরায়েলের সেনা ঘাঁটিতে হামলার উদ্দেশ্যে তারা রকেট ছুঁড়েছে। বাণিজ্যিক ক্রসিং তাদের হামলার লক্ষ্য ছিল না বলেও জানান তারা। ফিলিস্তিনের চিকিৎসকরা জানান হামাসের হামলার কিছুক্ষণ পরই রাফা শহরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় 3 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মধ্যরাতের পরপর রাফার আরেকটি বাড়িতে ইসরায়েল বিমান হামলা চালায়, এতে এক শিশুসহ 9 জন নিহত হন। এমন অবস্থায় রাফাতে ইসরায়েলের হামলা আসন্ন বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এছাড়া এই হামলার পরপরই রাফার পূর্বাঞ্চলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গাজায় যুদ্ধ বন্ধে হামাসের দাবি প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জিম্মি মুক্তির বিনিময়ে এখন গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ইসরায়েলের জন্য হুমকি হয়ে থাকবে। হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে যুদ্ধের সাময়িক বিরতি দিতে রাজি আছে ইসরায়েল, কিন্তু ইসরায়েল যখন আগ্রহ দেখাচ্ছে তখন হামাস নিজেদের কট্টর অবস্থানে অনড় রয়েছে। তবে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ে অভিযোগ করেছেন গাজায় যুদ্ধবিরতির আলোচনার উদ্যোগ নস্যাৎ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মনিরুজ্জামান বাবু, ৭১। এবার অতিথিদের কাছে ফিরতে চাই। সাদ্দাম হোসেন, যেটি বলছিলাম, জোনায়েদ সাকি বলেছেন যে ক্যাম্পাসে বা বিভিন্ন ছাত্র সংগঠনগুলো তারা যে এই যে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বা অন্যান্য যে বিশ্ব বিক্ষোভ হচ্ছে সেখানে সংহতি জানিয়ে কোনো কর্মসূচি নেবেন, সেটি তারা শান্তিপূর্ণভাবে শেষ করতে পারবেন কি না এই জায়গাটি তাদের আশঙ্কা এবং উদ্বেগ রয়েছে। আপনারা কি কোনো ধরনের বাধা দেবেন নাকি, বা ক্যাম্পাসে কি বিভিন্ন ছাত্র সংগঠন আপনাদের কারণে কর্মসূচি পালন করতে পারছে না? কথাবার্তা বলা হচ্ছে আমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে আমাদের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো সবসময়, বিশেষ করে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো আমাদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হোক, পরিবেশবাদের বিরুদ্ধে হোক, যুদ্ধের বিরুদ্ধে হোক, আমাদের ছাত্র সংগঠনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের ঐতিহ্য রয়েছে এবং সেই ঐতিহ্যকে আমরা শ্রদ্ধা দেবো, এবং কোনো ঘটনাতে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে আমাদের ছাত্র রাজনীতির ইতিহাসে কেউ বাধাপ্রাপ্ত হয়েছে কিনা আমার জানা আমাদের। এবং আমরা শুধুমাত্র আজকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি, আমরা তো
দলীয় আঙ্গিকে করিনি, এখানে আমাদের সাধারণ শিক্ষার্থী হয়েছে। আজকে সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যে জমায়েত হয়েছে, সেখানে হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। ক্লাস শেষে আমরা দেখি যে আমাদের মিছিলে, কারণ এটি একটি কমন স্পিড, এটি একটি কমন ড্রিমের জায়গা প্যালেস্টাইনের বিষয়, এবং এটি এমন একটি বিষয় যেটি সবার হৃদয়কে স্পর্শ করছে। যে কারণে আমরা ক্লাস শেষে দেখেছি, ল্যাবের ক্লাস শেষে আমাদের শিক্ষার্থীরা কিন্তু সংহতি প্রকাশ করার জন্য ছুটে এসেছে, যারা হয়তো রাজনৈতিকভাবে সম্পৃক্ত নয়, যারা হয়তো কোনো ধরনের ছাত্র রাজনীতির সাংগঠনিক রাজনৈতিক, তারাও কিন্তু আমাদের কর্মসূচি এসেছে। এবং যে বাস্তবতা যে বলা হচ্ছে, এই ঘটনায় কিন্তু প্যালেস্টাইনের স্বাধীনতার বিষয়টা যেমন গুরুত্বপূর্ণ, একটি বিষয় যে বিশেষ করে যারা আমাদেরকে গণতন্ত্রের সবক দেয়, যারা আমাদেরকে সবসময় মানবাধিকারের সবক দেয়, এবং যারা আমাদেরকে মানবাধিকার করে রাষ্ট্রীয় ভাবে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করে, তাদের যে মুখোশ উন্মোচিত হয়ে গেছে জনগণের কাছে, তরুণদের কাছে, সেটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকে ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলা হয়, রাইট টু প্রোটেস্টের কথা বলা হয়, পিসফুল অ্যাসেম্বলি, সেখানটাই আমরা দেখছি সেই অধিকার সবার ক্ষেত্রে থাকছে না। এবং এই যে গণহত্যা চালাতে যুক্তরাষ্ট্র কিভাবে আসলে ইসরায়েলকে অর্থ অস্ত্র দিয়ে সহায়তা করছে। জোনায়েদ সাকি, সাদ্দাম হোসেনের বক্তব্য তো শুনলেন, তিনি তো বললেন যে কোনো ধরনের মানে এই ধরনের কোনো কর্মসূচিতে কোনো ধরনের কোনো বাধা দেওয়ার প্রশ্নই আসে না, কি বলবেন? দেখুন, এই কথাটা তো আসলে মানে ছাত্র শিক্ষার্থীদের অভিজ্ঞতার দিক থেকে মানে এর কোনো সত্যতা নেই। কেননা অভিজ্ঞতাটা তো হচ্ছে এইটা যে আমরা বুয়েটে আবরারের নির্মম ভাবে নিহত হওয়ার ঘটনা জানি কেবলমাত্র স্টেটাস দেওয়ার কারণে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই অন্য ছাত্র সংগঠনগুলো কিংবা সাধারণভাবে শিক্ষার্থীরা যখন তাদের আন্দোলন নিয়ে নেমেছে, সেটা সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন হোক, নিরাপদ সড়ক আন্দোলন হোক, কিংবা সাধারণভাবে ছাত্র সংগঠনগুলোর নানা বিষয়ে আন্দোলন হোক, তাদের উপরে কিভাবে হামলে পড়া হয়েছে, তাদেরকে হামলা করা হয়েছে, আহত করা হয়েছে, এই বিষয়গুলো আমরা সবাই দেখেছি। এর নানান সব ধরনের সচিত্র প্রতিবেদন সবার মধ্যেই আছে। ফলে এইটা হচ্ছে সাধারণভাবে যে গণতান্ত্রিক পরিবেশটা রুদ্ধ হয়ে আছে, এইটা ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি, ভয়ের রাজত্ব চালু করেছে। ফলে তারা যে স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিবাদটা আমরা আগে দেখেছি অথবা এখন দেখা আমরা কাম্য মনে করছি, যে যখন সারা পৃথিবীব্যাপী ছাত্রদের একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হচ্ছে, তখন কিন্তু সেইভাবে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ যেটা আমরা প্রত্যাশা করছি সেইটা কিন্তু হচ্ছে না। তো তার কারণ যদি আপনি খুঁজেন, তো আমি ওই জায়গায় বলবো যে আমাদের এখানে একটা সাধারণভাবে গণতান্ত্রিক পরিবেশ রুদ্ধ আছে, এবং এটা হয়তো ছাত্রলীগ সভাপতি দাবি করবেন একটা, কিন্তু মানুষ বাস্তবতার অভিজ্ঞতা থেকে ভিন্নভাবে দেখছে। আরেকটা বিষয় তো হচ্ছে যে আমরা যে আন্দোলনটা করব, আমরা তো প্রতিবাদ করবো, এটা নিঃসন্দেহে, কিন্তু এটা একটা আন্দোলনের লক্ষ্যমুখ হওয়া দরকার যে আজকে এই যে ইসরায়েল যে গণহত্যাটা চালাচ্ছে, সেই গণহত্যার পেছনে যারা সমর্থনকারী, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব কিংবা পার্শ্ববর্তী এমনকি ভারত রাষ্ট্র, যাদের সমর্থন এবং তাদের অর্থ এবং অস্ত্র সরবরাহ, এটাকে বন্ধ করার জায়গাটা আমাদের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া দরকার। সারা দুনিয়াতেও তাই হচ্ছে। সব শিক্ষার্থীরা আমেরিকায় দাবি করছেন যে যারা ইসরায়েলে অস্ত্র বিক্রি করছে সেই সব কোম্পানিগুলো থেকে তারা ডাইভার্স করছেন অর্থ বিনিয়োগ ইত্যাদি সব জায়গাগুলো বিষয়টা। সে কারণে আমরা মনে করি যে উদ্যোগটা আছে সামনে, যে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভ, এটা এই ধরনের বিক্ষোভগুলো আমাদের আসলে আরো হওয়া দরকার, এবং ছাত্রদের সেই বিক্ষোভগুলোতে আরো যুক্ত হওয়া দরকার। এখন স্বতঃস্ফূর্তভাবে ছাত্ররা নামবে, বিভিন্ন ছাত্র সংগঠন নামবে, সেই জায়গার পরিবেশ নিয়ে তো শঙ্কা আছেই, কিন্তু তারপরও যেভাবে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা আজকে আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করছেন যে সেখানে যুক্তরাষ্ট্রের অন্য বিষয়ে যাই প্রতিবাদ করার সুযোগ থাকুক, ইসরায়েল প্রশ্নে যুক্তরাষ্ট্র এটাকে ইসরায়েল বিরোধিতাকে একটা ক্রিমিনালাইজ করে রেখেছে। একটি বিষয় আসে কিনা আমাদের দেশে ছাত্র সংগঠনগুলোতে আসলে যারা আগে যুক্ত হতেন, বা দেখা যেত তিনি হয়তো বা ওই ছাত্র সংগঠনের সদস্য নয়, কিন্তু তিনি কোনো একটি ইস্যুতে যুক্ত হয়ে রাস্তায় নামছেন, প্রতিবাদ জানাচ্ছেন, সেটি কি এখন যারা আসলে রাজনৈতিক নেতা রয়েছেন বা ওই ছাত্র সংগঠনগুলোর নেতা রয়েছেন, তাদের কার্যক্রম, দুর্নীতি, নানান ধরনের অভিযোগের কারণেই কি আসলে সাধারণ ছাত্রদের মধ্যে ওই আগ্রহের জায়গাটি আর নেই? না, দেখুন, এটা তো মানে বিশেষত বিরোধী দলের ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে তারা তো একটা, যেটা বলবো, সাধারণভাবে শিক্ষাঙ্গনগুলোতে ন্যূনতম কোনো গণতান্ত্রিক অবস্থান নেয়ারই সুযোগ নেই, সহাবস্থান নেই, হলগুলোতে নেই, মধুর ক্যান্টিনে নেই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ফলে
এটা হচ্ছে যে একটা ভয়ের রাজত্বের কারণে এই যে সাধারণ ছাত্ররা যে নামবেন সেটা মানে তারা একটা বাধার মুখে পড়েন, তারা ভাবেন যে এখানে নামতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে বিপদের মুখোমুখি। জি, কিন্তু এই ভয়ের রাজত্ব এর আগেও ছিল। সংস্কৃতি না, আমার কথাটা শেষ করি, যে ধরুন যুক্তরাষ্ট্রেও কিন্তু এরকম অনেকগুলো ব্যাপার ছিল, কিন্তু তারা একটা কালেকটিভ একটা মানে চৈতন্যের জায়গায় এসেছেন যে না, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, নামতেই হবে। এবং তারা যখন নেমেছেন, যুক্তরাষ্ট্র যেহেতু ইসরায়েল প্রশ্নটিকে, ইসরায়েল বিরোধিতাকে ক্রিমিনালাইজ করে রেখেছে, ফলে সেখানে দমন পীড়ন হচ্ছে, সেটাকে মোকাবেলা করেও কিন্তু তারা মাঠে নামছেন। এই যে ছাত্র আন্দোলনের ঐতিহাসিক শক্তি, এইটা বাংলাদেশের ছাত্ররাও দেখাবেন, সেই জায়গাতেই আমরা বিশ্বাস করতে চাই। কারণ অতীতে আমরা এটা দেখেছি, এবং বর্তমান সময় যতই প্রতিকূলতা হোক, যতই এমন পরিস্থিতি দেখবেন বলেই আশা রাখছেন আপনি। কিন্তু আসলে যেটি বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর নেতারা বা ছাত্র সংগঠনের নেতা যারা হয়ে যান, তারা পরবর্তীতে যে ধরনের কার্যক্রম বা কর্মকাণ্ডে জড়িত হয়ে যান, সেটি আসলে ছাত্রদের কি ধরনের বার্তা দেয়? সাদ্দাম হোসেন, আপনার কাছে আসতে চাই। এই যে ধরনের অভিযোগগুলোর বিষয়গুলো আসলো সামনে এবং বলা হয়ে থাকে যে এখন ছাত্র সংগঠনের নেতারা তারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য এগুলো নিয়ে থাকে, বিপুল সম্পদের মালিকও হচ্ছেন এবং ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এইটি সাধারণ ছাত্রদের উপর অনেক বেশি প্রভাব ফেলে। যে কোনো ধরনের বিষয় আসলে তারা আর এই সংগঠনগুলোর কোনো বিষয়ের সাথে জড়িত হতে চান না বা রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে চান। দেখুন, প্রথমত আমি বিনয়ের সঙ্গেই বলবো যে কোনো প্রতিবাদকে ছোট করে দেখা বা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে এটা আমরা কখনো আশা করি না। এখন বাংলাদেশ ছাত্রলীগ আজকে প্যালেস্টাইন ইস্যুতে ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে, মানবতা বিরোধী অপরাধযোগ্য বন্ধের দাবিতে একটি চলমান আন্দোলন করছে। এখন আমরা আন্দোলন করলে সেটি স্বতঃস্ফূর্ত, অপরেরা আন্দোলন করলে সেটি স্বতঃস্ফূর্ত নয়, এই ঠিকাদারি তো কাউকে দেওয়া হয়নি। এবং সাধারণ শিক্ষার্থীদের সেটি বিচার বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিক মর্যাদা, প্রত্যেকটি বিষয়কে আমরা সচেতন ভাবে কাজ করার চেষ্টা করি। আমরা ছাত্র সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য চাই এবং যে বাস্তবতাগুলো বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যে নেতিবাচক, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়গুলো সেই সৌহার্দ্য দেখি না কেন? যেহেতু ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগ লম্বা সময় ধরে ক্ষমতায় আছে, ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের নামে বিভিন্ন সময় দেখা যায় যে নানান ধরনের অপরাধে জড়িত হচ্ছেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত হচ্ছেন। যে ভয়ের পরিবেশের কথাটি উঠছে, সেটি তো আসলে স্বাভাবিক করবার একটি দায়িত্ব আপনাদেরও রয়েছে। হ্যাঁ, সেই দায়িত্ব তো আমাদের সবাইকেই গ্রহণ করতে হবে। আমরা যে জায়গা থেকে কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে বাংলাদেশের ছাত্র রাজনীতি যেমন স্বাধীনতা আন্দোলনে, পুনর্বাসন বিরোধী আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে, শিক্ষার অধিকার আন্দোলনে ভূমিকা পালন করেছে। আবার এই ছাত্র রাজনীতির বিশেষ করে সামরিক স্বৈর শাসকদের মদতপুষ্ট ছাত্র রাজনীতির যে নতুন চরিত্র উন্মোচন করা হয়েছে, ক্যাডার ভিত্তিক ছাত্র রাজনীতি, এবং যেই ছাত্র রাজনীতির নেতিবাচক ফলাফল কিন্তু আমরা ভোগ করেছি, বাংলাদেশের তরুণ প্রজন্ম ভোগ করেছে। 4 বছরের অনার্স 8 বছরে শেষ করতে হয়েছে। হলগুলো ছিল বহিরাগতদের জন্য আস্তানা, শিক্ষাঙ্গন ছিল রণাঙ্গন। বাস্তব কথা হচ্ছে আমাদের ছাত্র রাজনীতির নেতিবাচক দিকগুলো আমরা বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের ইতিবাচক ছাত্র রাজনীতির কারণে এই বিষয়গুলো আমরা অতিক্রম করতে পেরেছি। জি, আমরা কথা বলছি বিভিন্ন দেশে যে ছাত্র বিক্ষোভ চলছে ফিলিস্তিনের অধিকারের পক্ষে। সে এই পর্যায়ে আমাদের সাথে যা অতিথিরা আছেন তাদের সাথে আবারও যুক্ত হতে চাই। রাশেদা রওনক খান, আপনার কাছে ফিরছি। যে আলোচনাটি আমাদের বিরতির আগেও হলো এবং আমরা যুক্তরাষ্ট্রের ওই বিক্ষোভে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের প্রশাসন, বাইডেন প্রশাসন, তারা ইহুদি বিদ্বেষ এই কথাটি ছড়িয়ে আন্দোলনটিকে বিভক্ত করবারও চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। এই ধরনের এই একটি ছাত্র আন্দোলন, সেটি আসলে কি ধরনের বার্তা দিচ্ছে ভবিষ্যতের জন্য? আমি পজিটিভ ভাবেই দেখি। বার্তা দিচ্ছে এই যে পরিবর্তন আসবে, টু স্টেটস পলিসি যেভাবে চলছিল সেটা আসলে কিছু সম্ভাবনা দেখাচ্ছে না। এখন এই জেনারেশন যে প্রোটেস্ট শুরু করেছে সেটার একটা অবশ্যই দেখা যাবে একটা মানে কোনো না কোনো ভাবে কোণঠাসা হবে ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো এবং তাদের যে অরিয়েন্টালিজমের পলিটিক্স, এডওয়ার্ড সাইড যেটা বলেছে, যেটা প্রথমে আলোচনায় এনেছিলাম, এবং সেই জায়গাটায় যে কলোনিয়ালাইজ করে ফেলার যে একটা চেষ্টা ইসরায়েলদের এই ফিলিস্তিনিকে। এবং এডওয়ার্ড সাইড কিন্তু পরবর্তীতে অরিয়েন্টালিজমের পরে আরেকটি বই লিখেছেন, যে এই বইটিতে তিনি বলছেন দ্য পলিটিক্স অফ ডিসপোজিশন, হ্যাঁ, স্ট্রাগলস ফর প্যালেস্টাইনিয়ান সেলফ ডিটারমিনেশন। দ্যাট মিনস তিনি বলতে চাচ্ছেন এই বইটাতে যে প্যালেস্টাইনিয়ানদের এই যে মানে আত্মাহুতিটা বা এই যে সংগ্রামটা, এটা শুধুমাত্র কিন্তু কেবলমাত্র যে তাদের ভূ অধিকার লুণ্ঠিত হচ্ছে তা না, তাদের সকল কিছু, তাদের জেদ বলেন, ডিসপোজিশন বলেন, ডিসপ্লেসমেন্ট বলেন, ডিকালচার বলেন, সকল কিছু হচ্ছে, তাদের সকল কিছুকে হত্যা করে ফেলার চেষ্টা করছে।
এটা তো মেনে নেওয়া যায় না এই 21শ শতাব্দীতে এসে। অতএব সেটা আগে যতটা পারা গেছে, এই জেনারেশন জির সময়কালে তাদেরকে অনেকভাবে বলা হয় যে ওরা ডিপ্রেসড, ওদের অনেক ধরনের বিচ্ছিন্নতাবাদী একটা ব্যাপার আছে, তারা বিচ্ছিন্ন তারা অতটা থাকতে চায়, সমাজ তারা সচেতন নয়। তারপর আমরা দেখেছি ইসলাম বিদ্বেষ এটি ছড়িয়েছে, নানান ধরনের বিভাজনের যে রাজনীতি সেটি কিন্তু বিশ্বের বিভিন্ন দেশেই চলছে। তেমন একটি অবস্থায় এই ধরনের একটি তরুণদের যে আন্দোলন সেটি কি আমাদের আশা জাগাচ্ছে কিনা? একদম আশা জাগাচ্ছে। আমি খুবই আশাবাদী, কারণ দেখেন তাদের সেই আন্দোলন নিউজিল্যান্ড থেকে শুরু করে কোথায় পর্যন্ত চলে যাচ্ছে, এবং আরব বিশ্ব যেখানে নীরব ছিল তারাও জাগ্রত হচ্ছে, অন্যান্য দেশগুলোও জাগ্রত হচ্ছে। এবং যখন স্টুডেন্ট পলিটিক্স এর একটা ভাষা আছে, কিন্তু স্টুডেন্টস প্রোটেস্টের একটা ভাষা আছে, এটা আমাদের দেশের জন্য যেমন ৭১ সত্য হয়েছে, ৫২ আন্দোলনে সত্য হয়েছে, ঠিক তেমনি সারা বিশ্ব জুড়েই তাই। আপনি যদি ভিয়েতনাম আমেরিকার যুদ্ধ দেখেন, সেই সময় কিন্তু স্টুডেন্ট আন্দোলন অনেক বড় একটা ব্যাপার ছিল আমেরিকায়। অর্থাৎ এবং অ্যাপার্থাইড আন্দোলনে সাউথ এশিয়ান কান্ট্রি যখন নেলসন ম্যান্ডেলার সময়, তিনি ২৭ বছর, আমরা সবাই জানি এটা, ধরে কারা ভোগ করেছেন, সেই সময় কিন্তু ছাত্র আন্দোলন অনেক বড় এই বর্ণবাদ বিরুদ্ধে নেমেছিল। অর্থাৎ স্টুডেন্টরা যখন জেগেছে, সাদ্দাম এবং জুনায়েদ সাকি ভাই যে জায়গাগুলোতে কথা বলছিলেন, এখানে আসলে কোনোভাবেই ভাবার কোনো কারণ নাই যে ছাত্ররা এই ইস্যুতে অন্তত অনৈক্য তৈরি হবে বাংলাদেশে। আমেরিকায় হচ্ছে এটা ভিন্ন কারণ। আমেরিকায় ইম্পেরিয়ালিজমকে বজায় রাখতে চায়, আমেরিকার মধ্যে কলোনালাইজ করে রাখার একটা প্রবণতা আছে ইসরায়েলের মাধ্যমে প্যালেস্টাইনকে। আমেরিকার অনেক রাজনীতি আছে এবং ইউরোসেন্ট্রিক একটা ধারণা আছে, স্বার্থের ব্যাপার রয়েছে, যে কারণে তারা এই অনেকগুলো জায়গা তৈরি করেছে যেন এই স্টুডেন্ট প্রোটেস্টটাকে একটা ভিন্ন রং দেওয়া যায়, ভিন্ন ভাবে উপস্থাপন করা যায়। এবং আপনি যদি ফক্স চ্যানেলটি দেখেন বা আরো কিছু চ্যানেল আছে আমেরিকার, যেগুলোতে তারা এই পুরো প্রোটেস্টটাকে মানে একেবারে যেন প্রোটেস্ট হচ্ছে না সে দেশে, এভাবে উপস্থাপন করতে, যেটার মধ্য দিয়ে বোঝা যায় যে আমেরিকার ইন্টেনশন আর বাংলাদেশের ইন্টেনশন তো কোনোভাবেই এক না। ফলে বাংলাদেশে যখন আজকে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে বা বিভিন্ন ক্যাম্পাসে কালকে পরশু থেকে শুরু হয়ে যাবে ছাত্র রাজনীতি, ছাত্র এই প্রোটেস্টের একটা জায়গা, আমি নিশ্চিত যে এটা আরো অনেক দূরে গিয়ে যাবে এবং এখানে অনৈক্যের কোনো সুযোগ নেই। আমি জুনায়েদ সাকি ভাইয়ের জায়গাতেই আমি জি জি অবশ্যই এই প্রসঙ্গে জুনায়েদ সাকি এবং সাদ্দাম হোসেন তাদের বক্তব্য জানতে চাই। এই যে বলা হচ্ছে যে অনেক দূর এই আন্দোলনটি এগিয়ে যাবে, রাশেদা রওনক খান যেটি আশা করলেন, আপনারা সব সংগঠন একসাথে মিলে কোনো ধরনের কর্মসূচি দেওয়ার পরিকল্পনা কি রয়েছে? সাদ্দাম হোসেন সঞ্চালক, আমি একটু আমার কথাটা একটু বলি। আমার মনে হয় সাদ্দাম যদি একটু শেষে বলে। হ্যাঁ, মানে আমার একটা আমি দুঃখিত, আমাকে একটু আগে একটু বের হতে হচ্ছে একটা অনুষ্ঠানে, আমি আগে থেকে বলে থাকার কারণে। আমি একটা 3টে বিষয় শুধু বলবো। এক নম্বর হচ্ছে যে এডওয়ার্ড সাইদের কথা বলা হলো, মানে জগৎ বিখ্যাত বুদ্ধিজীবী, তিনি এই জিনিসটা তার খুব গুরুত্বের সাথে সামনে এনেছিলেন যে যুক্তরাষ্ট্রের ভেতরেই যতক্ষণ না পর্যন্ত এই অ্যাপার্থাইডের বিরুদ্ধে, এই গণহত্যার বিরুদ্ধে, প্যালেস্টাইনে যে ৭৫ বছর ধরে যে হত্যাযজ্ঞ চলছে তার বিরুদ্ধে একটা আন্দোলন না হচ্ছে, যুক্তরাষ্ট্রের ভেতরে যতক্ষণ না পর্যন্ত অ্যাক্রস দি রিলিজিয়ন, মানে ধর্ম, বর্ণ ইত্যাদি অতিক্রম করে সকলে মিলে প্রতিবাদটা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ইস্যুটা ওই জায়গায় ওই প্রতিরোধটা হবে না। এবং যেটা আজকে সেটা সংগঠিত হচ্ছে, সেটাই সবচেয়ে আশার দিক। এবং খেয়াল করে দেখবেন যে যেহেতু জুইশ কমিউনিটি, মানে ইহুদি জনগোষ্ঠীর একটা বড় অংশ শিক্ষার্থীরা, তারাও এই আন্দোলনের মধ্যে আছে, ফলে এটা ইহুদি বিদ্বেষ হিসেবে ওই প্রচারণাটা ওখানে ওইভাবে কাজ করছে না, বরং ওটাকে অতিক্রম করে নতুন একটা জায়গা তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে যেমন একটা ভয় আছে, বিশেষত ইমিগ্রেন্ট স্টুডেন্টদের, মানে অর্থাৎ যারা অভিবাসী ছাত্র শিক্ষার্থী বাংলাদেশ থেকে কিংবা অন্যান্য দেশ থেকে যাচ্ছে, কালোরা যাচ্ছে, তাদের একটা ভয় হচ্ছে যে এই যে মানে যেভাবে একেবারে এমন খোদ মানে যুক্তরাষ্ট্রের মানে অনেক শিক্ষার্থীদের বের করে দেওয়া হচ্ছে, শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে, তারা ভয়ে থাকেন। ভয়ের সংস্কৃতি কিন্তু ওখানেও আছে, কিন্তু বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন তারাও ভয়ের সংস্কৃতি এখানে নিয়ে যাচ্ছেন। এইটা বিরোধিতা বাংলাদেশের এখন, যেটা আমাদের মানে শিক্ষাঙ্গনগুলোর প্রধান প্রশ্ন, যে প্যালেস্টাইন নিয়ে আমরা প্রতিবাদ করতে ছাত্ররা এগিয়ে আসুক, সেটা আমরা সবসময় চাইবো, কিন্তু এখানে যদি একটা গণতান্ত্রিক সহাবস্থান না থাকে, গণতান্ত্রিক সহাবস্থানের জায়গা আমরা তৈরি করতে না পারি, তাহলে এই যে ভয়ের সংস্কৃতি সেটি থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। সাদ্দাম হোসেন, আপনার মন্তব্য নিতে চাই সংক্ষেপে। বাংলাদেশের শিক্ষাঙ্গনের গণতান্ত্রিক অনেক ধন্যবাদ জুনায়েদ সাকি, আমাদের হাতে সময় নেই। সাদ্দাম হোসেন, আপনার কাছ থেকে সংক্ষেপে একটি মন্তব্য নিতে চাই।
জি, এই যে ভয় সংস্কৃতির কথা বলা হয়েছে যে সহাবস্থানের জায়গাটি তৈরি করা জরুরি, যেটি যুক্তরাষ্ট্র রয়েছে, সেই আশঙ্কার জায়গাটি বাংলাদেশে আগে থেকেই আছে, জুনায়েদ সাকি বলেছেন, এবং এই আন্দোলনকে বা সংহতিকে আপনারা সামনের দিকে নিয়ে যেতে সবাই মিলে কোনো ধরনের পরিকল্পনা। হ্যাঁ, আমরা ঐক্যবদ্ধভাবেই আমরা এই চলমান ছাত্র আন্দোলনকে, আমাদের আজকের ছাত্র আন্দোলনে কিন্তু প্রগতিশীল ছাত্র সংগঠনের অনেক বন্ধু অংশগ্রহণ করেছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছে। আমরা একটা ইনক্লুসিভ স্টুডেন্ট অ্যাক্টিভিজমে বিশ্বাস করি এবং আগামীতেও বাংলাদেশে আমরা যেটি বলছি যে বিশেষ করে আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হওয়ার পরে ছাত্র রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের ধারা তৈরি হয়েছে। এটি একটি চরম সত্য, বাংলাদেশের শিক্ষার্থীরা এটি অনুভব করে। বিশেষ করে তারা যখন সেশন জট মুক্ত ক্যাম্পাস পেয়েছে, সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস পেয়েছে, মেধাভিত্তিক চাকরির পরীক্ষায় নিয়োগের সুযোগ পেয়েছে এবং শিক্ষা ব্যবস্থায় সরকারি যে বিনিয়োগ, এটির অভূতপূর্ব উন্নয়ন দেখেছে, তো সাধারণ শিক্ষার্থীদের কিন্তু প্রত্যাশা অনেক বেড়েছে এবং আমরা বিশ্বাস করি যে ক্যাম্পাস ডেমোক্রেসি আজকে বাস্তবায়িত হয়েছে বলেই কিন্তু আজকে ক্যাম্পাস ভায়োলেন্স কমে এসেছে। এবং আমরা এই প্যালেস্টাইন ইস্যুতে আগামী দিনে আমাদের এই চলমান আন্দোলনকেও নানা মাত্রিক যেন দেয়া যায়, আমরা কিন্তু বলেছি যে প্যালেস্টাইন করবেন। অনেক ধন্যবাদ সাদ্দাম হোসেন, জুনায়েদ সাকি এবং অধ্যাপক ডক্টর রাশেদা রৌনক খান আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। ভালো থাকবেন, ৭১-এর সঙ্গেই থাকবেন।